প্রত্যেকে মনোযোগ দেন। সবাই আপনারা যারা আছেন সবাই কিবোর্ড ছাড়েন, কিবোর্ড মাউস ছাড়েন, এদিকে দেখেন। এই যে আপনারা এদিকে দেখেন। আজকে আমরা নতুন একটা প্রজেক্ট করবো মাইক্রোসফট এক্সেলে। কিবোর্ড থেকে মাউস, কিবোর্ড ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এদিকে দেখেন। আজকে আমরা নতুন একটা প্রজেক্ট করব, স্টুডেন্ট রেজাল্ট শিট। এটাতে দেখেন আমাদের কী কী আছে। স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, তারপর মার্ক এবং গ্রেড, গ্রেড পয়েন্ট আছে। কিসের জন্য? প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। যেমন ম্যাথমেটিক্সের জন্য আছে মার্ক এবং গ্রেড পয়েন্ট, আইসিটির জন্য আছে মার্কস অ্যান্ড গ্রেড পয়েন্ট, বাংলার জন্য আছে মার্কস, গ্রেড পয়েন্ট, টোটাল মার্কস, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে যেটা আমরা বলি জিপিএ, তারপর হচ্ছে লেটার গ্রেড, পজিশন যেটা র্যাঙ্ক অনুযায়ী পজিশনটা, আর হচ্ছে একটা কমেন্ট পাস করার জন্য বলছে যেটা হচ্ছে পাস এবং ফেল্ড এবং অ্যাবসেন্ট। পাস করলে পাস, ফেল করলে ফেল এবং অ্যাবসেন্ট করলে অ্যাবসেন্ট। এটার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কী বলেছে এখানে দেখেন। আর প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে, আমাদের ফন্ট, টাইটেল ফন্টটা কী হবে? এরিয়াল হবে। আমাদের টাইটেল ফন্ট কোনটা? প্রথম উপরে যেটা থাকবে, যেটা আছে আমাদের এখানে যেটা আছে দেখেন, স্টুডেন্ট রেজাল্ট শিট যেটা আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল ফন্ট। টাইটেল ফন্টটা থাকবে হচ্ছে কি এরিয়াল, পাশাপাশি আদার ফন্ট, টেক্সটের যে আদার ফন্টগুলো সাথে থাকবে টাইমস নিউ রোমান। এরপরে হচ্ছে কি টাইটেল ফন্ট সাইজ থাকবে 17, আর সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, এবং বাকি যে অন্যান্য যে ইয়াগুলো আছে ফন্ট সাইজগুলো সেগুলো বলে দেওয়া নাই। তার মানে আপনি 11, 12 যাই রাখতে চান আপনার মতো করে রাখতে পারবেন, শুধুমাত্র আমাদের টাইটেল ফন্টটা বলে দেওয়া আছে। এরপরে বলা আছে আমাদের ক্যালকুলেশনের কিছু ক্যালকুলেশন দেওয়া আছে। যেমন স্টুডেন্ট আইডি, এখানে কি বলছে দেখেন, স্টুডেন্ট আইডির ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে একটা ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ স্টুডেন্ট। তার মানে কি আমাদের এটা ভ্যালিডেশন করতে হবে। পাশাপাশি আমাদের ইউনিক ভ্যালু ফর স্টুডেন্ট, প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রত্যেকটা ভ্যালুটা হবে কি আমার স্টুডেন্টের জন্য ভ্যালু হবে ইউনিক। মানে একটা স্টুডেন্টের সাথে আইডির সাথে একটা স্টুডেন্ট আইডি মিলবে না, যেটা আমরা গত ক্লাসে করছিলাম। যেমন কি এবার যদি আইডি বলতেছিলাম আমাদের COM 102, এটা যে সেলগুলিকে আমরা সিলেক্ট করে দেবো এর মধ্যে 102 নামের বা এই নামের কোনো আইডি বসতে পারবে না। এটা হচ্ছে আমাদের ইউনিকগুলো। কনসিডার 6 ডিজিট স্টুডেন্ট আইডি, মানে 6টা ডিজিট থাকবে। আমাদের যে আইডিটা আছে স্টুডেন্ট আইডি আছে এটার মধ্যে আমাদের ডিজিট থাকবে কয়টা? টোটাল 6টা। কিন্তু এরপর আরেকটা জিনিস লিখে দিয়েছি, হোয়ার ফার্স্ট লেফট মোস্ট ডিজিট ক্যারেক্টার ইজ এস। লেফট মোস্ট মানে কি? এবার সকলের বামে, সবার বামে যে লেখাটা থাকবে সেই লেখাটা থাকবে কি একটা এস থাকবে, এস দিয়ে শুরু হবে লেফটের দিকে। এন্ড রেস্ট অফ 5 ডিজিটস আর নিউমেরিক টাইপ। মানে বাকি যে 5টা আছে কারণ আমাদের বলছে কি 6টা ডিজিট হবে টোটাল। 6টা ডিজিট থেকে আমাদের যে বামেরটা আছে, বামেরটা হবে এস, আর বাকি যে 5টা আছে সেই 5টা কি হবে? নিউমেরিক টাইপ। নিউমেরিক টাইপ বলি 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। আমাদের যত সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত দিয়ে শুরু হয়। যত ওয়ার্ড আছে পৃথিবীতে সবকিছু 1 থেকে Z পর্যন্ত হয়। নিউমেরিক টাইপ 0 থেকে 9 পর্যন্ত আমাদের সকল নিউমেরিক সংখ্যাগুলি তৈরি হয়। এই জন্য এটা বলছে নিউমেরিক টাইপ। মানে ওগুলোর মধ্যে কোনো প্রকার ABCD বা কোনো ওয়ার্ড লেটার কোনো কিছু বসানো যায় না। সংখ্যা হ্যাঁ আমাদের 6টা থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টুডেন্ট আইডির ক্ষেত্রে। পরেরটা হচ্ছে আমাদের কি গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্টের কথা বলছি কি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু find out grade point for each subject as per value consider for marks and grade point। মানে এই যে একটা ইয়ে দিয়ে দিয়েছি আমাদের টেবিল দিয়ে দিয়েছি, টেবিল অনুযায়ী আমাদের গ্রেড পয়েন্টটা বের করার জন্য বলছি। কিভাবে? আমাদের যে মার্কের যে রেঞ্জ আছে মানে 80 থেকে 100 এর মধ্যে যদি কেউ পায় তাহলে তার গ্রেড পয়েন্ট কত হবে? 5। আর 70 থেকে 79 পর্যন্ত হবে 4। আমাদের 60 থেকে 69 পর্যন্ত 3, 50 থেকে 59 পর্যন্ত 2, আর 0 থেকে 49 মানে 49 এর নিচে যারা আছে তারা হবে কি 0। হ্যাঁ 0 আর কি। এখানে তারা কন্ডিশন দিয়ে দিয়েছে 0, আপনি 0 দিতে হবে, আপনি পেন শব্দটা ইউজ করতে পারবেন না। 0 দিয়ে সাথে কন্ডিশন দিতে 0 রাখবেন। পাশাপাশি আরেকটা জিনিস দিয়েছে অ্যাবসেন্ট, ABS। যদি ABS লেখা থাকে এই সেলের মধ্যে যদি কোনো ABS লেখা থাকে মানে ABS লেখা থাকে তার ইয়াটা হবে কি অ্যাবসেন্ট লেখাটা ইয়া হতে বেশি হবে। তার মানে কি এখানে আপনার একটা কন্ডিশন ফলো করতে হবে। সেই কন্ডিশন অনুযায়ী যদি এর ভিতরে যদি আপনার ইয়াটা থাকে
যে কোনো সংখ্যা থেকে মনে করেন আপনি 75 পাইছেন, তাহলে আপনার পয়েন্ট আসবে কত? 4 আসবে অবশ্যই। কেমন আপনার 7 থেকে 79 এর ভিতরে আপনি 75 পেলে তার মানে আপনার ইয়া আসবে, গ্রেড পয়েন্ট আসবে, জিপিএ আসবে 4। আর যদি অ্যাবসেন্ট মানে আপনি আসেন না, এডিএস লেখা থাকে, তাহলে যেমন আমরা খাতার মধ্যে যখন আপনারা আসেন আমরা এ দিয়ে রাখি, ঠিক সেরকম যদি এডিএস লেখা থাকে তাহলে এটা অ্যাবসেন্ট লেখাটা বেশি উঠবে, মানে সে অ্যাবসেন্ট ছিল। এটা গেল আমাদের কি গ্রেড পয়েন্টটা। এবার হচ্ছে টোটাল। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেশনস, ক্যালকুলেট অন দ্য বেসিক অফ টাইপ, মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ করার জন্য বলছি ক্যালকুলেট দ্য ক্যালকুলেশন। কেন? এখন বলতে পারেন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ না করলে কি হবে না? অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা যদি ইউজ না করেন, কোনটার কথা বলছি জানেন? যখন আমরা এডিএস দেবো তখন সে অ্যাকশন আছে, সে তো কোনো মার্ক পায় না, এডিএস পাইছে না। এডিএস পাইলে আপনি যদি কোনো মার্ক পান তখন আপনার মার্কটা কাউন্ট হবে। আপনি মনে করেন এখানে আমাদের সাবজেক্ট দিতে পারে, ম্যাথ দিতেছে, আইসিটি দিতেছে, ইংলিশ দিচ্ছে, তিনটা পরীক্ষা দিচ্ছে। তিনটা পরীক্ষার মধ্যে আপনি একটা পরীক্ষায় আছে অ্যাবসেন্ট আছেন, আপনার রেজাল্ট কি আসবে? সেটাই বলছে এখানে আমাদের ফর্মুলার মধ্যে এরকম হতে হবে যেন তখন এটা কাউন্ট হবে না, তখন সেটা অ্যাবসেন্ট চলে আসবে, এটা যোগ হবে না। এটাই বলছে এটা গ্রেড পয়েন্ট এভারেজের মধ্যে এটাই বলছে জিপিএ ক্যালকুলেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর দ্য সাবজেক্ট গ্রেড পয়েন্ট, মানে আপনাদের যে অল যে সাবজেক্টের যে গ্রেড পয়েন্টটা আছে সেই গ্রেড পয়েন্ট অনুযায়ী আপনার গ্রেড পয়েন্ট এভারেজটা বের করার জন্য বলা হয়েছে। এভারেজ কি মানে আপনি বাংলা, ইংলিশ এবং যে সাবজেক্টগুলো দেওয়া আছে আইসিটি তিনটা মিলে আপনার এভারেজ কত আসছে, এভারেজ একটা পয়েন্ট গড় পয়েন্ট এটা বলার জন্য বলছি। আবার যে লেটার গ্রেড, একটা লেটার গ্রেড আমাদের একটা অপশন আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট লেটার গ্রেড জিপিএ কলাম অ্যাজ পার ভ্যালু কন্ডিশন, মানে কন্ডিশন অনুযায়ী, মানে আপনি যদি আপনার গ্রেড পয়েন্ট এভারেজটা যদি আপনার 5 হয় তাহলে আপনার লেটার গ্রেড কত হবে? এ প্লাস। 5 হলে লেটার গ্রেড হবে এ প্লাস, আর 4 থেকে 4.99 পর্যন্ত এ, তারপর 3 থেকে 3.99 পর্যন্ত বি, 2.0 থেকে 2.99 পর্যন্ত সি, আর হচ্ছে 0 থেকে নেই সেটা 1.99, মানে এই 2.99 এর নিচে পর্যন্ত আমাদের আছে কি এফ আসবে। আর অ্যাবসেন্ট থাকলে আবারও অ্যাবসেন্ট, মানে আপনাকে কন্ডিশনটা অ্যাবসেন্টের যে কন্ডিশনটা আছে সেটাকে ফিল আপ করতেই হবে। আরো কিছু কন্ডিশন আছে আমাদের। পজিশন র্যাঙ্ক, এগুলি কেন? প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা যে সেল, যতটা সেল আছে সেই সেল অনুযায়ী প্রত্যেকটা সেলের কন্ডিশন বলে দেওয়া আছে, আর কি এই কন্ডিশনগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে মূল কাজ। পরীক্ষা আমাদের টিচার শুধু এই কন্ডিশনগুলো দেখবে, কন্ডিশন ফিল আপ, বুঝতে পারছেন? এবার বলছি কি পজিশন র্যাঙ্ক, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড র্যাঙ্ক ফ্রম জিপিএ কলাম। এটার জন্য আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ করার জন্য বলছি। কন্ডিশন ফরম্যাটিং, অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাটিং অন কমেন্টস কলাম টু হাইলাইট গ্রিন কালার হোয়েন পাস। আপনার এখানে দেখলেন আমরা তিনটা আছে, একটা হচ্ছে পাস, একটা ফেল, একটা হচ্ছে অ্যাবসেন্ট, তিনটা লেখা ছিল না আমাদের ডান পাশে? এই জন্য ফার্স্ট এটা দেখাইছিলাম, আমাদের ডেমোটা দেখাইছিলাম। এখন বলছে যে কি যদি পাস হয় এটা কালার কি হবে? গ্রিন হবে। যদি সেই স্টুডেন্টটা যদি পাস হয় তখন তার কালার মানে একটা কন্ডিশন ফিল আপ করে দেওয়ার জন্য বলছে, কারণ আপনি তো প্রথম কন্ডিশন দিয়ে দিলেন, যদি সে এই যে 5 এর উপর থাকে বা যে কন্ডিশন অনুযায়ী আছে সে পাস হয়ে যাবে, 0 এর উপরে পাইলে সে পাস হয়ে যাবে। পাস হইলে তার রেজাল্ট পাস আসবে, কিন্তু তার সাথে কালারটা হবে কি, স্টেলের কালারটা হবে গ্রিন। আর যদি তার সে যদি ফেল হয় তাহলে তার কালার কি হবে? ইয়েলো কালার। আর যদি সে অ্যাবসেন্ট থাকে এন্ড রেড কালার ফর দা অ্যাবসেন্ট, মানে যদি সে অ্যাবসেন্ট থাকে তখন তার কালারটা কি হবে? রেড হয়ে যাবে। এরপরে এতটুকু হচ্ছে আমাদের যে প্রথম স্যাম্পল 1টা যেটা আছে, স্যাম্পল 1 পর্যন্ত। পরের যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে আমাদের স্যাম্পল 2 এর জন্য, মানে VLOOKUP। আমরা VLOOKUP করছি না, আমরা VLOOKUP ফাংশন করছি, তারপর আমরা ইনডেক্স এবং ম্যাথ ফাংশন করছি, এখানে আবার VLOOKUP ফাংশনটা নিয়ে আসছে। একটা দিচ্ছে কি চার্ট, আমরা কিন্তু VLOOKUP ফাংশনটা করছি। এখানে VLOOKUP ফাংশনের যে কন্ডিশনটা আছে সেটা বলে দেওয়া আছে, মানে কোনটার ভিত্তিতে আমাদের VLOOKUP ফাংশনটা হবে। পাশাপাশি আবার নিচে একটা চার্ট দেওয়া আছে, ইনসার্ট এ কলাম চার্ট ফর স্টুডেন্ট নেম ভার্সেস টোটাল মার্কস, মানে এই দুইটার উপর ভিত্তি করে স্টুডেন্ট নেম এবং আমাদের টোটাল মার্কস, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের কি হবে? একটা চার্ট হবে। দেখেন আমাদের এখানে আছে, আমরা এটা প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম, এই জন্য আমাদের স্টুডেন্ট আইডির কন্ডিশনটা তো আমরা দেখলামই। আমাদের কি করতে হবে? 6টা ডিজিট হবে এবং লেফট মোস্ট মানে সবার বামে কি থাকতে হবে? এস থাকতে হবে। এস ছাড়া অন্য কোনো কিছু বসানো যাবে না। এখানে সংখ্যা নিউমেরিক টাইপের সংখ্যা নেবে না, বা এস ছাড়া অন্য কোনো টাইপের লেটারও নেবে না। আর বাকি যে 5টা আছে রাইট মোস্টের মধ্যে আছে, আমাদের এটা নিউমেরিক টাইপ হতে হবে, এমনকি এটা ইউনিক হতে হবে। যেমন এটা 1 আছে, এটা 1ই থাকতে হবে,
যে 2 আছে 2 থাকতে হবে, এই জায়গায় আবার 1 দিলে সে নিবে না। এটা ছিল আমাদের এক্সট্রা কন্ডিশন, কারণ আমাদের লেফট রাইট দুটো আলাদা করে দিয়েছি, এবং লেফটে এবং রাইটে দুইটাই কন্ডিশন ফিল আপ করতে হবে। আর এই যে কমেন্টের যেটা বলছিলাম যে পাস ফেল এবং অ্যাবসেন্ট, এখানে পাস ফেল অ্যাবসেন্ট তো বসবে, পাশাপাশি এটা কী হবে, কালারাইজড হবে। প্রত্যেকটার জন্য আলাদা কালার দেওয়া আছে। অ্যাবসেন্টের জন্য আছে কি রেড কালার, ফেলের জন্য আছে কি ইয়েলো কালার, পাসের জন্য আছে গ্রিন কালার। 3টা কালার দিয়ে ইয়া করতে হবে। তারপর দেখেন আমাদের কি করছে, বিলুকআপটা দিয়ে দিচ্ছি কি স্টুডেন্ট নেম এবং তার গ্রেড পয়েন্ট দিয়ে আমরা বিলুকআপ করতে বলছি। বিলুকআপ তো আমরা পারি, অনেক সহজ, এটা দ্রুত করে ফেলতে পারবো। এখন নেক্সট আমাদের দিয়ে দিচ্ছি কি একটা চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্টটাও আমরা ডিজাইন করবো আস্তে আস্তে। এর জন্য কন্ডিশন বোঝেন না এমন কেউ আছেন এখানে? আমাদের যে কন্ডিশনটা বলছি, আমরা যে কন্ডিশনটা এখন পরেটা পরে শুনলাম, আপনাদেরকে বুঝাইলাম, এখানে কন্ডিশনটা বুঝেন নাই বা কোন একটা কন্ডিশন বুঝেন নাই, কে বলেন, কে বুঝেন না এটা বলেন। কারণ আপনারা কোশ্চেনটা হাতে পাওয়ার পরে ফার্স্টে আপনাদের কোশ্চেনটা পড়তে হবে, পরে কোশ্চেনটা আপনাদের বুঝতে হবে যে আমাদের কি চাইছে, সে যা চাইছে তাই আমাকে করতে হবে, তার কমও করা যাবে না, তার বেশিও করা যাবে না। আপনি মনে করেন অতি এক্সপার্ট, অতি বেশি কিছু পারেন, সে বেশি কিছুটা এখন দেখানো যাবে না। যতটুকু বলছি আপনি ততটুকুই করেন, কন্ডিশন মেনে চলতে হবে, বুঝতে পারছেন? কারণ কি দেখেন, আমরা রাস্তার মধ্যে যখন গাড়ি চালাই, আমাদের নির্দিষ্ট একটা ইয়া দেওয়া থাকে যে এখানে 80 কিলোমিটার উপরে যাওয়া যাবে না। আপনি গাড়ি ভালো চালাতে পারেন, তাই বলে কি আপনি 120 চালাবেন? আপনি 80 চালাতে হবে। এখন 80 সর্বোচ্চ দেওয়া আছে, 80 চালাতে হবে। আবার বাইরের দেশের মধ্যে এমন জায়গা আছে, বিভিন্ন দেশের মধ্যে যখন গাড়ি চালাবেন লেখা আছে এখানে এই রোডের গতি হবে 80 কিলোমিটার পার আওয়ার, আপনি 80 কিলোমিটার পার আওয়ারে চালাতে পারবে। যদি এর কম চালান তাহলে অ্যাক্সিডেন্ট করবেন, এর বেশি চালাতে অ্যাক্সিডেন্ট করবেনই। কেন করবেন? আর প্রশ্ন হতে পারে কম চালালে অ্যাক্সিডেন্ট কমবে কেন? কম চালালে আস্তে আস্তে চালাবো, আমার সমস্যাটা কি? কারণ আপনি 80 কিলোমিটার কমে যখন চলে আসবেন, আপনার পেছনে গাড়িটা তো 80 কিলোমিটার বেগে আছে, আপনি হঠাৎ করে কমাই ফেলবেন, আপনি 80 থেকে 30 নিয়ে আসবেন, সে তো আর 80 থেকে 30 আনে নাই, সে তো আপনাকে লাগা দিবে। বুঝতে পারছেন? ওটা হচ্ছে বাইরের দেশের জন্য আর কি প্রযোজ্য, বাংলাদেশে তো রোড নিয়ে কোনো বলার কিছু নাই। ঠিক তেমনই আপনাদের এখানে কন্ডিশন যা বলছে সেই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। আর টেসাররা এসে কী করবে, আপনাদের এই কন্ডিশনটাই চেক করবে। এমনকি ফ্রন্ট সাইজটা অনেক সময় চেক করতে পারে যে আপনাদের ফ্রন্ট সাইজটা ঠিক আছে কিনা, ফ্রন্টের টেক্সটটা ঠিক আছে কিনা, এগুলো চেক করতে পারে। আর যখন আসবে টিচারের হাতে যেহেতু আপনাদের আনসারটা থাকবে, সে আনসার দেখলে বুঝে ফেলবে যে আপনার এটা ঠিকঠাক আছে কিনা। এরপরে যখন সেই সেলের উপরে ক্লিক করবে, আমরা দেখছি সেলের উপরে ক্লিক করলে উপরে আমাদের সূত্রটা বেশি ওঠে, সূত্রটা দেখলে দেশে বুঝে ফেলতে পারবে আপনার কি সূত্র ঠিক আছে নাকি ঠিক নেই। যাই হোক, তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে যে আমরা কাজ করতে হয়। আজকে আমাদের ক্লাস নম্বর কত? আমাদের যে ইয়াতে ক্লাস আছে, ক্লাস সিস্টেমটা আছে, মানে অ্যাটেন্ডেন্স শিটে, ওটা তো আমাদের ক্লাস নাম্বারই, কিন্তু আমরা যেহেতু এখানে একটা সিরিয়াল ফলো করতেছি, আমরা এটার মধ্যে থাকবো। কারণ আমরা কিছু ক্লাস আছে আমরা রেকর্ড করি না, বা যেমন পরীক্ষা এক্সাম, সেদিন আমরা এখানে ক্লাসটা রেকর্ড করা হয় না বা বিভিন্ন ইয়ে করা হয় না। যাই হোক, এই জন্য এটার সিরিয়াল যেটা আছে আমি এটাই রাখতেছি, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সের সিরিয়াল তো আছে, সেই অ্যাটেন্ডেন্স অনুযায়ী আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। এখন যেহেতু 30 পর্যন্ত লাস্ট ক্লাস করা হয়েছে, আজকে 31 দিলাম আর সেই হিসেবে। আমাদের কী করতে হবে, আমরা আপনাদেরকে প্রত্যেকে শিখে দিয়েছি আমরা কীভাবে ফাইলটা খুলতে হবে। আপনারা জানেন এখানে হয়তো বা 2-1 নতুন আছেন, তাদের খুলতে সমস্যাটা হয়, ফাইলটা খুলতে সমস্যা হয়। আমরা দেখেন, এই জন্য আমি আবার দেখাই দিচ্ছি, এখানে কিন্তু আমি আমার প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে লিখতেছি, ক্লাসের একটা নাম্বার দিয়ে দিই। এটা করার কারণ হচ্ছে আমি যেন পরবর্তীতে বুঝতে পারি কোন ক্লাসের মধ্যে আমি কোনটা করছি। এমনকি সেম ক্লাসও আমাদের একটা দুটার মধ্যে আছে। যেমন ধরেন আমি যদি এটার মধ্যে আসি, এটার মধ্যে যেমন আমাদের ইয়া ছিল, ক্যাশ মেমোটা ছিল, এর আগের ক্লাসটার মধ্যে দেখুন ক্যাশ মেমো আছে, এটার মধ্যে দেখুন ক্যাশ মেমো আসছে, কারণ আমরা ক্যাশ মেমো 2 দিনে করছি। সেই কারণে 2 দিনে বা 3 দিনে করতে পারি, 4 দিনে করতে পারি, যত দিনেই করি না কেন আমাদের ক্লাসটা আলাদা আলাদাভাবে থাকে। আমি কি করি, আইসাই আগের ক্লাসটা থেকে কপি করে ফাইলটা নিয়ে নিই। কেন নিয়ে নিই? কারণ আমার আগের ক্লাসে যতটুকু করা আছে ততটুকু কাজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা কপি করে নিই। আপনারা কপি করে নিতে পারেন, বা আপনারা একটু আগে আসা প্রথম থেকে আবার গত ক্লাসটা রিভাইজ করতে পারেন, মানে গত ক্লাসটা আবার নতুন করে নতুন ফোল্ডার তৈরি করে আবার করে নিতে পারেন। তাহলে আপনার এটা কী হবে, বেস্ট একটা প্র্যাকটিস হবে। কিন্তু আজকে আমাদের ফাইলটা একবারই নতুন, নতুন একটা প্রজেক্ট ধরছি, স্টুডেন্ট রেজাল্ট শিট, যার কারণে এখান থেকে 2ভাবে আপনারা ফাইল তৈরি করে ফেলতে পারেন সহজেই। একটা হচ্ছে আপনারা প্রথম রাইট ক্লিক করে এখান থেকে ফাইল তৈরি করি, এই যে নিউতে যাবেন, নিউতে গিয়ে আমরা কাজ করবো কিসে এখন, মাইক্রোসফট
এক্সেলের মধ্যে, যে আমাদের এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করে আপনি একটা ফাইল তৈরি করে নিতে পারেন। ক্লিক করলেন, ক্লিক করে এই জায়গাতে আমাদের সিলেক্টেড অবস্থায় আছে। এখন দেখেন একটা জিনিস, অনেকে জিনিসটা বুঝেন না, যারা নতুন তাদেরকে এটা দেখাই দিই, কারণ আপনারা কম্পিউটার অপারেশনে আছেন, মানে এটা কি কম্পিউটার বেসিক কোর্স, বেসিক সবার প্রথমের একবারে বেসিক কোর্স, আপনারা না জানতেই পারেন, এটা না জানাটা কোনো দোষের না, না জানতেই পারেন, কিন্তু আপনাদের জানতে হবে। এখন দেখেন এতটুকু জায়গা, এই এখান থেকে নিয়ে এই ডটের আগ পর্যন্ত আমাদের সিলেক্ট করা আছে, তার মানে কি এটা অটো সিলেক্ট হয়ে আছে। এই লেখাটার উপর আমি যদি এখন কিছু লিখি, তাহলে এই লেখাটা চলে যাবে, যতটুকু সিলেক্ট আছে এতটুকু চলে যাবে, বা আমি যদি ব্যাক স্পেস দিই তাহলে চলে যাবে। অনেকে মনে করেন আমাদের সিলেক্ট আছে, আমার ব্যাক স্পেস না দিয়ে আমি লিখতে পারবো না, আমি ব্যাক স্পেস দিলাম না, মনে করেন দেখেন লিখলাম আর, বুঝতে পারছেন? ব্যাক স্পেস না দিলেও যেহেতু আমার সিলেক্ট আছে, এই লেখাটা চলে যাবে, সিলেক্টেড লেখাটা চলে যাবে, যা লিখবো তা আসবে, বা ব্যাক স্পেস দিলেও চলে যাবে। কিন্তু আমাদের ফাইলের এক্সটেনশন বলতে একটা কথা আছে, প্রত্যেকটা ফাইলের একটা করে এক্সটেনশন আছে। আপনি যখন ইমেজ ফাইল ইউজ করবেন, ইমেজের অনেকগুলো এক্সটেনশন আছে, যেমন জেপিজি, জেপিএসজি, পিএনজি, এবিআইএফ, ডব্লিউইবিপি, আরও অনেক আছে। তো আপনি এই ইমেজগুলি বোঝেন কীভাবে? এক্সটেনশন দেখে বোঝেন না এটা কি ফাইল। বা আপনি একটা মুভি দেখবেন, মুভিতে কী কী ফাইল আছে, MP4 আছে, তারপরে MKB আছে, বা আমরা এখানে যে রেকর্ড করানোর সময় WMBতে রেকর্ডিং হয়, তার মানে কি আমাদের ভিডিও ফাইলেরও একটা এক্সটেনশন আছে। আমরা যখন অডিও ফাইল ইউজ করি, অডিও ফাইলেরও একটা এক্সটেনশন আছে, MP3 আছে, আরও বিভিন্ন এক্সটেনশন আছে। ঠিক তেমনি আমাদের ওয়ার্ড ফাইলেরও একটা এক্সটেনশন আছে, কি DOCX, ওটা দেখে আমরা বুঝি এটা ডক্স ফাইল। আবার আমাদের এক্সেল ফাইলের জন্য আছে কি XLSX। ধরেন আমি এই জায়গার মধ্যে আমার নাম লিখে দিলাম, আমি এন্টার দিলাম, এখন আমার নাম লেখা আছে, এটা কোনো ফাইলের নাম লেখা আছে, এটা কি ডক্স নাকি কি লেখা বোঝা আছে? এটা আমার নাম, এটা একটা ইমেজও হতে পারে, এটা একটা ভিডিও হতে পারে, একটা অডিও হতে পারে, একটা এক্সেল ফাইলও হতে পারে, ওয়ার্ড ফাইলও হতে পারে। আপনি এটা কী দেখে বুঝবেন? কারণ তো সামনে লিখে দিই না যেটা ওয়ার্ড ফাইল, আমার নাম লিখছি, তার মানে কি আমি এটা কী দেখে বুঝবেন যে এটা আপনার একটা এক্সেল ফাইল? এই যে আপনাদের এই এক্সটেনশন ডটের পরে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা থেকে বুঝতে হবে ফাইলের নাম যাই থাকুক না কেন, ফাইলের নাম আকাশ বাতাস যাই থাকুক, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই, আমাদের এক্সটেনশন দেখে বুঝতে হবে। আর এক্সটেনশনটা অনেক সময় আপনাদের পিছিতে থাকে না, কার পিছিতে ডিফল্টভাবে থাকে না, না থাকলে আপনি এটা কীভাবে বের করবেন বলেন তো? উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 দুইটাতে সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে। আপনি কী করবেন, দিস পিসিতে আসবেন, যেমন আমাদের উইন্ডোজ 11 এখান থেকে ভিউটা পাওয়া যায়। উইন্ডোজ থাকলে 11 বলে 10 থাকলে আপনার দিস পিসিতে আসলে তারপর দেখবেন এখানে উপরে একটা ভিউর একটা অপশন চলে আসবে, বা কোনো একটা সেকশনের ভিতরে ভিউ অপশনটা আছে, যে ভিউ, এটা যখন আসবেন, আসার পরে আপনাদের শোতে চলে আসবেন। শোতে চলে আসার পর দেখেন লেখা আছে ফাইল নেম এক্সটেনশন। এই যে এক্সটেনশনটা আছে এটার পাশে দেখেন টিক দেওয়া আছে, তার মানে কি এক্সটেনশনটা আমারটা দেখাবে। আবার উইন্ডোজ 10 যখন যাবেন তখন এটা টিক থাকবে না, এটা একটা বক্স থাকে, বক্সের ভিতরে টিক থাকে। আর 11 মধ্যে শুধুমাত্র একটা টিক। এটা যদি আমি টিকটা যদি তুলে দিই, এখন মনে করি টিকটা তুলে দিলাম, তার মানে কি এখন টিকটা নাই, একটা ক্লিক করলে টিক উঠে যাবে, একটা টিক ক্লিক করলে টিকটা থাকবে। এখন যদি আমি আমার আগের ফাইলে চলে আসি, যে আমি আমার নাম লিখছি মেহেদি, এটা কী ফাইল বুঝবেন কীভাবে? এখন বলতে পারেন এই পাশে একটা আইকন আছে, তো আইকন থেকে তো সব জিনিস চেনা যায় না, এটা বোঝার কোনো উপায় আছে? এটা মেহেদি ওপেন না করে বোঝার কোনো উপায় নেই সহজে। আইকন দেখলে যারা যারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন বেশি, তারা আইকনটা দেখলে বুঝবেন, এটা অনেকে বুঝবে না। এই জন্য আমাদের এক্সটেনশনটা কী হবে, থাকতে হবে, বা এটাকে এডিট করতে গেলেও আমাদের মধ্যে ঝামেলা হবে। এই কারণে ভিউতে আসবেন, শোতে আসবেন, শোতে এসে ফাইল এক্সটেনশনটাকে ক্লিক করবেন, টিক দিয়ে দিবেন, এই দেখেন এক্সেল অ্যাক্সেস, আমাদের এক্সটেনশনটা চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে রাইট ক্লিক করে আমি দেখালাম এভাবে ওপেন করা যায়। নিউতে গিয়ে আমরা এখান থেকে এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, ওয়ার্ড ফাইল হোক, তিনটেই আছে আমাদের, এখান থেকে ওপেন করা যায়। এটার ব্যতীত আরেকভাবে ওপেন করা যায়, ওটাকে ডিলিট করে দিলাম। কীভাবে? আপনি এখান থেকে আইসা আপনারা তো এভাবেই ওপেন করে ফেলেন নাকি? অনেকে এভাবে ওপেন করেন, EXCEL লেখা সার্চ করেন, সার্চ করে এটাকে এন্টার দিয়ে ওপেন করে ফেলুন। ওপেন করার পরে আমাদের ব্ল্যাঙ্ক যে ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিটটা নিয়ে নিই, কিন্তু এটা আমাদের কোথাও সেভ করা আছে না। আপনারা কী করেন, এই ফাইলের মধ্যে সমানে কাজ করতে থাকেন, কাজ করে লাস্ট মুহূর্তে কী করেন, ক্রস করে চলে যান। আপনার এই ফাইলটা কি সেভ হইল না? কোথায় সেভ হইল? সেভ করেনই নাই, কোনো ফাইল নামের তৈরি করেন, এখানে বুক 1 নামের একটা ডিফল্ট নেম চলে আসছে। আবার অনেকে আছে যে এখানে ক্লিক করার সময় এখানে লেখা আসে সেভ অর ডোন্ট সেভ, সেভ দেন সেভ হয়ে যায়, কিন্তু কোথায় সেভ হয়েছে? পরের ফাইলটা পান নাই, আপনারা অনেকেই আছেন।
যে ফাইলটা খুঁজে পান না, যে কোথায় সেভ হয়েছে আমি আমার ফাইল খুঁজে পাই না, বা কী নামে সেভ হয়েছে তাও জানি না। এই জন্যই যেহেতু এখানে লেখা দেখেন বুক 1 এক্সেল মানে ডিফল্ট, এটাকে চেঞ্জ করে দিতে হবে। এর জন্য ফাইল ক্লিক করবেন, এই দেখেন সেভ এস। সেভ এস মানে কি আমি কোথায় সেভ করবো, সেভ এসে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডিসপ্লে যেতে পারেন বা যে ব্রাউজ যেতে পারেন। ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করলে হচ্ছে আপনি কোথায় যাবেন আপনি আগে কী করবেন সেই জায়গাটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখেন আমার এটা কোথায় আছে এখন, ডকুমেন্টসের ভিতরে, কিন্তু আমি তো ডকুমেন্টসের ভিতরে সেভ করবো না। আপনি চাইলে এখানে যদি সেভ দেন তাহলে এখানে সেভ হয়ে যাবে এবং নাম এটাই থাকবে। আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। ধরেন আমি এটাকে নাম চেঞ্জ করে দিতে চাচ্ছি, এখান কিন্তু ডট এক্সটেনশন সহ আছে, এটা কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখান থেকে এক্সটেনশন তুলে দিলে সমস্যা নাই, কেন নিচে আমাদের সেভ টাইপ, সেভ এস টাইপ দেওয়া আছে। টাইপ আমাদের কী দেওয়া আছে, এক্সেল এস এক্স, আমাদের এটাতে সেভ হবে। মনে করেন এটাকেও আমি নাম দিলাম মেহেদি, বা আমি এটাকে দিলাম আলম, আলম না দিয়ে সেভ করবো, এটা ডট এক্সএলএস এমনিতে বসে যাবে। কিন্তু আমার এই ফাইলটা সেভ হবে কোথায়, ডকুমেন্টসের ভিতরে, তাহলে আমি পাবো না খুঁজে। কিন্তু আমি তো ডকুমেন্টের ভিতরে সেভ করতে যাচ্ছি না, আমি চাচ্ছি আজকের যে 31 নম্বর ক্লাসটা তৈরি করছি আমার ফোল্ডারটা কোথায় আছে সেই জায়গায় নিয়ে যাব। তো আমার ওই ফোল্ডারটা কোথায় আছে আমি তো ফোল্ডার তৈরি করার সময় জানি আমার ফোল্ডারটা কোথায় আছে, আমি সেই জায়গায় চলে যাবো। কোথায় যাবো, আমি ডিএসপিসিতে গেলাম, আমার লোকাল ডেস্ক একটাই আছে, লোকাল ডেস্ক সিতে গেলাম। সিতে যাওয়ার পর আপনাদের কম্পিউটার ভার্সন নামের একটা ফোল্ডার তৈরি করছিলাম, এটাতে গেলাম। এরপর আমাদের সিও কম্পিউটার ভার্সন বেস 2 নামের একটা ফোল্ডার তৈরি করছি, এটাতে গেলাম। যাওয়ার পরে আমি দেখতেছি যে আমি একটা ফোল্ডার তৈরি করছিলাম ক্লাস 31 নামে, আমি এটার ভিতরে গেলাম। এই দেখেন আমি এখন ঠিক জায়গায় আছি, ক্লাস 31-এর ভিতরে, সিও বেস 2 ক্লাস 31-এর ভিতরে আছি। এই জায়গায় এসে এখানে যে আমার আলমটার নাম ঠিকই আছে, এই জায়গায় এসে আমি সেভ দিলাম। এখন দেখেন আমারটা আলম ডট এক্সএল এস এক্স সেভ হয়ে গেছে। পাশাপাশি আমি যখন আমার ফোল্ডারে চলে যাব, এই দেখেন আমার এই ফোল্ডারে যখন চলে আসছে আমাদের আলম ডট এক্সএলএসএস তৈরি হয়ে গেছে। আমি কোথায় আছি, এই ডিসপিসির ভিতরে লোকাল ডিস্ক সি এর ভিতরে আছি কম্পিউটার অপারেশন ফোল্ডার, কম্পিউটার অপারেশনের ভিতরে আছে কি সিও বেস 2, এটার ভিতরে আছে 31 ক্লাস, এটার ভিতরে আমি আছি। সেভ হয়েছে। দুইভাবে সেভ করতে পারেন, আমি আপনাদেরকে আবারও বলি আপনারা ফাইলটা সেভ করে রাখবেন ফার্স্টেই। এরপরে প্রত্যেকবার কাজ করার পরে আপনি এখানে এসে যে কাজটা করবেন, আপনি কোনো একটা কাজ করবেন, কোনো একটা কাজ করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। যদি আপনি সেভ না করেন পরবর্তীতে আপনি যদি কেটে দেন বা কোনো কারণে বলতে পারেন আমি যখন কেটে দিব তখন তো আমার এখানে একটা অপশন আসে সেভের জন্য, এটা চিন্তা আপনারা কখনোই করবেন না। এটা ক্লিক করে এখানে সেভ দিলে সেভ হবেই, মানে আপনি কিছু চেঞ্জ করছেন এই কারণে। এর আগে কোনো কারণে বিদ্যুৎ চলে গেল তখন কি আপনার সামনে এই অপশনটা আসবে? হ্যাঁ, না যাবে না। যখন বিদ্যুৎ চলে গেলো বা আপনার পিসিতে কোনো সমস্যা হলো, কোনো কারণে কোনো সমস্যা হলো, হতেই পারে এটা একটা মেশিন, সমস্যা হলো, যদি সমস্যা হয় তখন তো মনে করেন যে আপনি এই ফাইলটাকে আর খুঁজে পাবেন না। এখন দেখেন আমি এটা সেভ দিছি, সেভ দেওয়ার কারণে আমি কিন্তু কেটে দিয়েছিলাম, আবার ওপেন করছি, এই দেখেন আমার কাজ যা করছি তা আছে। তার মানে কি আপনারা একটু পরে সেভ করবেন। কীভাবে সেভ করবেন, আমি তো প্রথম তো সেভ করছি, ওই পরের বার থেকে আপনারা এখান থেকে ফাইলে এসে যে সেভ, এটা তো করতে পারেন, সেভ হয়ে যাবে। নতুবা আমাদের একটা শর্টকাট আছে কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এই ভুলটা যেন কেউ না করেন পরবর্তীতে, আমি আবারও বলে দিই। ঠিক আছে, আমরা এটা করে রেড করে দিলাম। দুইভাবে আমরা কীভাবে তৈরি করতে পারবো আমরা এটা শিখে নিলাম। এখন আমাদের প্রজেক্টের নাম কি, স্টুডেন্ট রেজাল্ট শিট। আমরা এই নামের একটা ফাইল তৈরি করে নিই। আরও কারো সমস্যা হবে এটা ফাইল তৈরি করতে বা ফাইল খুঁজে পেতে? আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়। স্টুডেন্ট রেজাল্ট শিট নামে আমি একটা এক্সএলএস ফাইল তৈরি করে নিয়েছি। এই দেখেন আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা কাজ দেখেন, কেউ কিবোর্ডে মাউসে হাত রাখবেন না, আপনাদেরকে সময় দেব। আজকে আপনাদেরকে সময় দেবো, আপনারা সময় অনুযায়ী আপনারা এখানে প্র্যাকটিস করে তারপর বসে যাবেন। আপনারা প্র্যাকটিস করার সময় দেবো তখন প্র্যাকটিস করবেন, এখন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। দেখেন পারলেও দেখেন, যেহেতু আমাদের নতুন প্রজেক্ট আমরা ফার্স্ট থেকেই তৈরি করে যেতে হবে। স্টুডেন্ট রেজাল্ট শিটটাকে আমরা ওপেন করে নিলাম। তারপর আমাদের কন্ডিশন অনুযায়ী কী আছে, আমাদের এই ডিজাইনটা তো আগে আনতে হবে নাকি, ডিজাইনটা আনার পরে আমাদের যা যা করার কথা বলছি সেই কাজটা করতে হবে। এই যে ম্যাডাম আপনারা দেখেন একটু পরে করেন, কারণ অনেকের এই জায়গায় এখনও ঝামেলা আছে, এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। আপনি এই ডিজাইনটা করতে এই সময় লাগার কথাই না, অল্প সময় আপনি ডিজাইন করে ফেলতে হবে। কারণ এখানে এই দেখে দেখে ডিজাইনটা যদি আপনি দেরি করেন সূত্রের মধ্যে গেলে তো এমনি দেরি হবে। দেখে দেখে ডিজাইনটা তো দেরি করা যাবে না, আপনাদের কী করতে হবে, টাইপিং স্পিডটা একটু বেশি হতে হবে এবং কাজটা দ্রুত করার চেষ্টা করতে হবে। প্রথমে আমরা দেখে নেব এখানে আমাদের কয়টা কলাম আছে।
কারণ আমাদের উপরের সেল দুইটা সেলে কি আছে, মার্জ করা আছে। আমরা কয়টা সেলকে মার্জ করবো, আপনি এটা পরেও করতে পারবেন। আপনি যদি চান যে না আমি এখন গুনবো না, আমার গোনার সময় নাই, তাও করতে পারবেন। আর যদি আপনি কেন করতে পারবেন, মার্জ অ্যান্ড সেন্টার আনতে হবে, প্রথম সেলের মধ্যে এটা লিখে পরে এটাকে মার্জ করে দিতে পারবেন, কোনো ব্যাপার না। এটা আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে করতে করতে তখন পারবেন। এখন প্রয়োজনে গুনে নেবেন যারা একবারে করতে চান ফার্স্টে থেকেই। এখানে উপরের গুলি গুনলে হবে না, গুনতে হবে নিচের গুলি। সেল আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13টা আছে টোটাল, নাকি? এই 13টা কলাম আছে। আপনি উপরের এই কলাম গুনলে হবে না, কারণ এই কলামগুলো দেখেন 2টা কলাম মিলে একটা হয়েছে। নিচের কলামগুলি টোটাল আমাদের গুনতে হবে কয়টা, 13টা। এখন 13টা কলামকে আপনি প্রথমে ফার্স্টে করে নিতে পারেন একসাথে। মন চাইলে আমি 13টা কলাম করে নিব। আর যদি যে না আমি করে নিব না, আমি পরে করব, আপনাদের প্রথম থেকে করে নেওয়া কীভাবে করতে হয় এটা আমি দেখাই দিয়েছি, আজকে পরে করে দেখাই। পরে করবো কীভাবে, আমার ফার্স্টে লিখতে হবে কি, স্টুডেন্ট রেজাল্ট শিট। মনে করেন হ্যাঁ, আমি এটাই এখন দেখাচ্ছি, এটাই বলছি আমি পরে করতেছি কি আমি শুধু একটা সেলের মধ্যে এখন লিখবো। 12টা থেকে 13টা কীভাবে করবেন, একটা থেকে আমি 13টা করবো কীভাবে। 12টা থেকে 13টা করা যে কথা, আমি একটা থেকে 13টা করা তো এক কথা হয় নাকি? এটাই আমি আজকে দেখাচ্ছি, এই জন্যই বলছি, আমি জানি এই জিনিসটা আপনাদের জানালে হবে। এই জন্য আমি এখানে লিখে নিচ্ছি স্টুডেন্ট রেজাল্ট শিট। কী ছিল, স্টুডেন্ট রেজাল্ট শিট ছিল না? হ্যাঁ, স্টুডেন্ট রেজাল্ট শিট। না না, ফার্স্ট খালি ছিল। ও আচ্ছা, ফার্স্ট খালি ছিল না, এটাও দিতে পারেন অ্যাজ ইউর উইশ, যেমনি যা চাই আমি দিতে পারেন, ওটা ব্যাপার না। আমার কাজ করে না, দেখছেন? ওটা লিখে নেবেন, এটা আমাদের কোথায় আছে, স্টুডেন্ট রেজাল্ট শিটটা কোথায় আছে আমাদের, শুধুমাত্র A2 মধ্যে আছে। দেখেন একটা সেলের মধ্যে আছে না, এই যে পুরোটা। তারপরে আমি কি করবো, এটাকে টান দিয়ে ধরে যেতটুকু নেওয়া প্রয়োজন নিয়ে দেবো। এখন আমি আগে নিজের কাজগুলি করে নিই। এরপরে আছে কি, একটা সেল খালি আছে, এরপরে আরেকটা সেলের মধ্যে আমাদের দুটো দুটো করে মার্জ করা আছে, তাই না? আমি দেখাচ্ছি এটা একটু কমপ্লেক্স। এটা আপনাদের কমপ্লেক্স কেন, যেন এটা আপনাদের ফার্স্টে বুঝতে হবে যে কোনটা কোনটার মধ্যে কাজ করতেছি বা কোনটা কোনটাকে একসাথে করতে হবে। তো বুঝে তো আমি আমি সিম্পলভাবে দেখাচ্ছিলাম একবার করে আনাটা। এখন কমপ্লেক্সটা একটু দেখেন, আপনি এভাবে করতে পারবেন। দ্বিতীয় নম্বর কলামটা আমাদের কি আছে, ফাঁকা আছে, এটা ফাঁকা দিলাম। তৃতীয় নম্বর কলামের মধ্যে আমাদের কি আছে, দুটো দুটো করে মার্কস করা আছে। চতুর্থ নম্বর কলামটার মধ্যে আমাদের একটা একটা করে লেখা আছে, তাই তো? আমরা চতুর্থ নম্বর কলামে চলে আসবো ফার্স্টে, এখান থেকে। কোনটাই, এটার মধ্যে আমরা আছি 2টা 3টা 4টা, আমরা এটার মধ্যে আছি। এরপর এটা খালি থাকবে, এটার মধ্যে আমাদের 2টা করে মার্কস হবে, এটার মধ্যে এসে আমাদের সিঙ্গেল কলাম হবে। সিঙ্গেল কলামের মধ্যে ফার্স্টে কি আছে, স্টুডেন্ট আইডি। আপনাদের দেখায় দেওয়া হয়েছে নিচে, নাহলে কীভাবে আসবেন, যদি যেভাবে লেখছে সেভাবে যদি লিখতে চান, বা আপনি যে এক লাইনেও লেখেন, এটা কোনো ইস্যু ধরবে না। আমরা লিখে দিলাম, নিচে দিয়ে লিখে নিলাম স্টুডেন্ট আইডি। এরপরে কি আছে আমাদের, স্টুডেন্ট নেম। মার্কস, গ্রেড পয়েন্ট। ও গ্রেড পয়েন্ট নিচে আছে, এটাকে নিচে দিয়ে নিতে পারেন। আবার মার্কস, গ্রেড পয়েন্ট, মার্কস, গ্রেড পয়েন্ট। এটাকে অনেকে কপি করে নিতে পারেন যারা জানেন, বুঝতে পারছেন। বুঝতে পারেন না, এটাকে কপি করতে পারবেন না, যেহেতু লেখাগুলি আমাদের সব এক। আমাদের তিনটা, একটা মার্কস গেট প্যান, মার্কস গেট প্যান, মার্কস গেট প্যান, তিনটা লেখা শেষ। যে পর্যন্ত লেখা আমাদের শেষ নাকি, তিনটা লেখা হয়েছে না, যে এই সাবজেক্টের জন্য একটা, এই সাবজেক্টের জন্য একটা, এই সাবজেক্টের জন্য একটা। এরপরে আমাদের আছে কি, টোটাল মার্কস। এখানে দেখেন কিছু কাজ আছে, আমরা কাজটা মার্জের কাজগুলো যদি একটাও করি নাই, আমরা কি মার্জের কাজ করছি, একটা একটা মার্জের কাজও কিন্তু করি নাই, একটা সেলকেও মার্জ করি নাই। আমরা আগে তুলে নিই নাকি, আমাদের আছে কি টোটাল মার্কস, গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ।
এই কিবোর্ডে কাজ করে না কোনো সময়। আমরা আছে গ্রেড পয়েন্ট এভারেজ জিপিএ পর লেটার গ্রেড পজিশন র্যাঙ্ক। এটার পরে আছে কি পজিশন র্যাঙ্ক। কমেন্ট পাস ফেল অ্যাবসেন্ট। ইসিএস সকাল থেকে হ্যাং করা শুরু করছে, একটা কাজ করে আরেকটা কাজ করে। ঠিক আছে, দেখেন আমরা এই নিচের সেলটা বসা দিছি না, বসা দেওয়ার পরে এখন আমাদের উপরের সেলটার মধ্যে কিছু কাজ আছে, এই কাজটা করতে হবে নাকি। এরপরে এখানে দেখেন কি কাজ করছে, একটু ট্রিকি কাজ করছে কি, এই সেলগুলি কিন্তু আমাদের একটাও মার্চ করে না এই পর্যন্ত। এটা মার্চ করছে না, উপরের সেলটাকে দেখেন মার্চ করে, এটাও মার্চ করে না, এটা মার্চ করে না, এই দুটা মার্চ করে দিচ্ছে, দুটা মার্চ করে দিচ্ছে, দুটা মার্চ করে দিচ্ছে। এখানে এসে দেখেন কি করছে, উপরে নিচে মার্চ করছে, এগুলো সবগুলি উপরে নিচে মার্চ করছে, দেখছেন কাজটা। তো আমরা এখানে এসে করতে হবে কি, ফার্স্টে আছে আমাদেরকে ম্যাথমেটিক্স, কোথায় আছে এটার মধ্যে আছে, এটা এবং এটা নাকি, এই দুটার মধ্যে আছে। আমি এখন লিখলাম ম্যাথমেটিক্স, এটার মধ্যে না, এটার মধ্যে আসছে কি আইসিটি, এটার মধ্যে আছে কি আমাদের বাংলা। এবার দেখেন এতটুকু বুঝছেন কিনা, আমরা একটা সেলও কিন্তু মার্চ করি নাই, আমি মার্চ করার জন্য একটাও করি নাই মার্চ। আমি কিন্তু আমার মতো করে করলে কিন্তু আমি ফার্স্টে মার্চ করে নিতাম কয়েকটা সেলকে, আর কি প্রথম থেকে মার্চ করতাম না, প্রথম দুইটাকে তিনটাকে মার্চ করতাম না, এখান থেকে মার্চ করে নিতাম। তবু আপনাদের দেখানোর সাথে নিয়ে নিচ্ছি। দেখেন আমাদের এই ম্যাথমেটিক্সটা আছে কোথায়, শুধুমাত্র C4 সেলে, কিন্তু আমাদের এটা থাকবে কোথায়, C4 এবং D4 দুইটার মধ্যে থাকবে। দুইটাকে একসাথে করে দেবে, করার পরে আপনি এটা থেকে দুইটাকে ধরলেন, ধরে মার্জিন সেন্টার করে দিলেন। এবার বুঝতে পারছেন আপনি, আপনি 12টা করে ফেলছেন, 13টা করলেন, প্রত্যেক কীভাবে করবেন, প্রথমে যত 12টা আগে করছেন 12টাকে প্রথম সিলেক্ট করবেন, এটা তো করাই আছে, এটার সাথে আবার একটা যেটা আছে ওটা তো সিলেক্ট করে যখন একবার মার্জিন সেন্টার দিবেন দেখবেন সবগুলো আলাদা হয়ে গেছে, আবার দিবেন আবার একটা হয়ে গেছে। বুঝতে পারছেন, এটা ডাবল দিতে হবে আর কি। আবার ধরো এটাকে আমরা ডাবল করতে হবে, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে মার্জিন সেন্টার, এটাকে করতে হবে, এটাকে ক্লিক করে সিলেক্ট করে মার্জিন সেন্টার, আমার তিনটা হয়েছে। আর প্রথম দুটো সেল কিন্তু আমার খালি ছিল, এই দেখেন এখানে আসেন, আমাদের প্রথম দুইটা সেল কি ছিল, খালি ছিল। এখন কি করতে হবে দেখেন, এবার দেওয়ার পরে আমাদের এই টোটাল মার্কস দুইটা একসাথে করে ফেলছে না, এটাকে ধরবেন, পাশাপাশি উপরে টাকা ধরবেন, ধরে এখান থেকে মার্জিন সেন্টার দিবেন, এখানে একসাথে হয়ে গেছে। আবার এটাকে ধরবেন, ধরে এটা দুইটাকে ধরবেন, মার্জিন সেন্টার দিবেন, একসাথে হয়ে গেছে, এই দুইটাকে একসাথে করে দেবেন। প্রয়োজনে আপনারা এখান থেকে যদি আপনার এটা অনেকে আছে দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, এটাকে আপনি কী করেন বর্ডার দিয়ে নেবেন, যদি বর্ডার দেন তাহলে সহজ মনে হবে যে এক হচ্ছে বোঝা যাচ্ছে, এভাবে বোঝা যাচ্ছে। এই দেখেন একসাথে করে নিয়েছি, এটা করে নিয়েছি কেন, আমি উপরের গুলি করে নেই কেন, এবার হচ্ছে আপনাদের প্রশ্ন উঠতে পারে। এটা করার কারণ আমার তো এখান থেকে গুনে গুনে একটা একটা করে সেল করে গুনে গুনে 13 পর্যন্ত আসতো হইতো। এখন যেহেতু আমি নিচের এই বসায় নিছি এই পর্যন্ত আছে নাকি, আমার 13 গণার প্রয়োজন আছে, আমি টেনে এই পর্যন্ত এম পর্যন্ত নিয়ে আসবো, আমার ডাটা আসছে কোন পর্যন্ত, এম পর্যন্ত, আমি সরাসরি পুরোটাকে টান দিয়ে এম পর্যন্ত নিয়ে আসবো। কীভাবে, ধরেন এটা প্রথমটা আমার একটা করা আছে না, যে পুরোটা প্রথমটা, এই কই আপনি কি বললেন যে একটা উপরে আছে, উপরে আছে কোথায়, উপরে নাই তো, এটা নেই, আমি খেয়াল করি নেই। এই সেলটাকে দেখেন আমি পুরোটাকে সিলেক্ট করছি, এই রোটাকে পুরোটাকে সিলেক্ট করছি, কীভাবে পুরোটা সিলেক্ট করবেন এখন দেখেন, আমরা কিন্তু এখান থেকে টান দিয়ে ধরে ধরে এভাবে সিলেক্ট করতে পারি নাকি। এখন আমার পুরো রোটাকে সিলেক্ট করতে হবে, কীভাবে করবেন, এই যে ওয়ানের উপরে না যখন ক্লিক করবেন পুরোটা একবারে লাস্ট পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। বা একটা কলামকে সিলেক্ট করবেন, মনে করেন আমি ও নাম্বার কলামটাকে সিলেক্ট করবো, কীভাবে করবেন, এখন এটাকে সিলেক্ট করতে পারে কিন্তু আমাদের নিজস্ব একটা সিএল সিলেক্ট হয়েছে 09, মানে কি O9, সরি O9 এর মধ্যে সিলেক্ট হয়েছে, কিন্তু আমি পুরোটাকে যদি করতে চাই
তাহলে আপনি এটার উপর যখন ক্লিক করবেন এখান দেখেন দেন আমার পুরোটা একবারে লাস্ট পর্যন্ত এই যে আমাদের যে 10 লক্ষ সেল দিয়েছিলাম সব সেল সিলেক্ট হয়ে গেছে। এভাবে ধরে এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, এডিট করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন। জানি না, গ্রুপে বলে দিয়েছি আমি, ক্লাসেও বলে দিয়েছি সবাইকে গুগল ফর্ম পূরণ করার জন্য। যারা করেন নাই আপনি ওই যে কথা আপনি আজকে বলবেন মোটামুটি কয়জন আছে আঙ্কেল হ্যাঁ কয়জন আছে আলাদা ক্লাসে কম্পিউটার করে শুধু না বোঝানো জিনিস ছেলে সাথে করে 15 জন। 15 জন ক্লাস হবে হ্যাঁ ক্লাস 15 জন 15 জন ক্লাস আছে আর কি, এখন ক্লাস করে 15 জন। আরে ভাই আমার না ক্লাস করে 15 জন, আমি দেখছি যে লাস্ট যখন আপনি করছিলেন 8 জন লাস্ট 7 জন নাকি এটার মধ্যে আপনি সুযোগ পাবেন। হ্যাঁ আরেকজন আছে দেখেন, ইয়া দিবে রাজেশ কুমার দাস, একটা স্টুডেন্ট। তাহলে এখন কোর্সে মাত্র হচ্ছে 9 জন। আচ্ছা তুমি যে 9 জন করছে বাকি 15 জনের লিস্ট ফর্ম দিয়ে একটু বলতে হবে আর ইয়া করেন আমাদের, আচ্ছা রেকর্ডিং হচ্ছে আমাদের যে ইয়াটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে না। এখন আমি যদি রেকর্ড দিই অনেকে ক্লাসে উপস্থিত হতেছে না, আমি কেন উপস্থিত হতেছে না আমি জানি না। অনেকে বলতেছেন রমজানের কারণে বা ক্লাস, আমি ভাবতেছি এটাও হতে পারে ক্লাস রেকর্ডের কারণেও হতে পারে। এমন আমাকে বলছে ক্লাস রেকর্ড দেন, এই জন্য ক্লাসের স্টুডেন্ট কম আসে। আমি প্রয়োজনে ক্লাস রেকর্ড ইয়ে করে দেবো, বন্ধ করে দেবো। এখন বর্তমানে ক্লাস রেকর্ড করছি, আমি নিজে শোনার জন্য রেকর্ড করছি, কারণ আমি শিখবো আবার শিখবো আমারটাই। না আপনাদেরকে দেবো কেন, আপনাদের ইয়া বাসায় আপনারা অনেকে আসতে চান না, কিন্তু এটা বুঝতেছেন না যে ওখানে যদি আরেকটা কথা বলি আমি আপনাদেরকে, আমাদের কথা শেষ হয়েছে, আমরা এগুলিকে কি করছি মার্জিন সেন্টার করে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এটা কি, এটাকে আমি কেন করছি, আমি লিখতে লিখতে এম পর্যন্ত আসছি, এ থেকে নিয়ে এম পর্যন্ত চলে আসছি না। এম পর্যন্ত চলে আসার কারণে আমি জানি এখন আমার গণতে হবে না, আমার গণ হয়ে গেছে, গণা কি এ পর্যন্ত আসবে। এটাকে সিলেক্ট করলাম ফার্স্টে, এটার মধ্যে আমার স্টুডেন্ট রেজাল্ট শিট লেখা আছে দেখেন, একটা সেলের মধ্যে এ2, এটার সহ আমি সবগুলো সেলকে সিলেক্ট করবো। এখন কোন পর্যন্ত করবো, আমার গণার প্রয়োজন আছে না, এই না গণার জন্য আমি এটা করি, উপরেরটাকে পরে করি। এই যে পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে এসে এখান থেকে মার্জিন সেন্টার করে দেবেন। এখন আমার গণার প্রয়োজন আছে, সরাসরি পর্যন্ত চলে আসছে, এরপরেরটাকে ধরবো, ধরে এটাকেও আমি এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে মার্জিন সেন্টার করে দেবো। এখানে আমারটা হয়ে গেছে। উপরে যে সেলটা আছে, আপনি যদি একটা সেল এক্সট্রা করে ফেলেন, এখন আপনার এই সেলটার প্রয়োজন নাই, এটা আমি এক্সট্রা করে ফেলছি না, এটা কী করবেন, এই জায়গায় এসে এটাকে সিলেক্ট করবেন, পুরোটা সেল সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এই জায়গার উপরে ক্লিক করবেন, দেখেন এখানে ডিলেটের অপশন আছে, আপনি এটাকে ডিলিট করে দেবেন, এখানে এটা চলে গেছে। আপনি যদি মনে করেন একটা সেলের উপরে সিলেক্ট করে যদি ডিলিট দেন, তাহলে কিন্তু আমার একটা সেল সিলেক্ট হবে, শুধু এই সেলটাই হবে। এই জন্য এই পুরোটাকে সিলেক্ট করতে হবে। পুরোটাকে সিলেক্ট করতে শর্টকাট কি, এই যে এখানে, বা এভাবে আমাদের কলাম একটা সিলেক্ট করতে গেলে ধরেন এই কলামটা সিলেক্ট করবো, যে এখানে পুরো কলামটা যত নিচে যান না কেন দেখবেন একবারে শেষ পর্যন্ত এটা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। এভাবে ডিলিট করে দেবেন। এরপরে আমাদের আছে কি, এখন এখন দেখেন আমরা এই যে সেলগুলি করছি, এই সেলগুলিকে আমরা কি করতে পারি, যে বর্ডারটা দিয়ে নিতে পারি, বা আপনি চাইলে এই লেখাগুলিকে লেখা বর্ডার দিয়ে নিতে পারেন। কীভাবে, কারণ আমি একটা সেলকে যখন লেখা বসায় দেবো বা একটা সেলকে যখন গুনবো, তখন আমি সবগুলো সেলের মধ্যে কোন কোন পর্যন্ত বর্ডার আছে আমি দেখে দেবো। আপনি যে প্রথম বর্ডারটাকে যদি দিয়ে নিতে চান, আপনি দিয়ে নিতে পারেন। আপনি চাইলে এখানে এই পর্যন্ত এখন বর্ডার দিয়ে নিতে পারেন, যে কি আমি দেখার সুবিধার্থে। নতুবা আমাদের এখানে দেখেন একটা হালকা কালারের বর্ডারগুলো সব দেওয়া আছে না, এটা আপনি দেখতে পারি, যে এভাবে করতে পারেন, করে ফেলবেন, কোনো সমস্যা নেই। নতুবা যদি আপনি পুরোটাকে করে নিতে চান, আপনি গুনে নিতে পারেন। কীভাবে গুনে নিতে পারেন, আমি স্টুডেন্ট আইডি লিখে ফেলছি, তার মানে আমার এই কলামটা হয়ে গেছে। এরপর আমাদের কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কলাম আছে। এই 5টা কলামকে ধরেও আপনি কাজ করে ফেলতে পারেন একবারে। দেখেন এই 5টা কলাম পর্যন্ত আমাদের পুরোটাই কি আছে, বর্ডার করা আছে। আপনি এখান থেকে সিলেক্ট করে এসে যে পর্যন্ত নিয়ে আসলেন। এরপর আমাদের লাগবে কয়টা, 5টা লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 5টা, এতটুকু ধরেও আপনি এখান থেকে কী করতে পারেন, বর্ডার, অল বর্ডার দিয়ে নিতে পারেন। দেখেন যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এমনকি এই সবগুলিকে ধরে আপনি আমাদের এখানে দেখেন, আগে বুঝতে হবে যে যেহেতু বলছে আমার অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমাদের কী করতে হবে, সেন্টারে নিতে হবে, মানে লেফট, রাইট, সেন্টার, হরিজন্টাল ওয়াইজ এবং ভার্টিক্যাল ওয়াইজ দুইভাবে নিতে হবে। এখন দেখেন আপনার লেখাগুলি কীভাবে আছে, এই যে এখানকার যে লেখাগুলো আছে সবগুলো দেখেন আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবে মাঝখানে আছে নাকি। এই ধরনের মার্ক লেখাটা, এটা হরিজন্টালও সেন্টারে আছে, আবার ভার্টিক্যালও সেন্টার আছে। এই যে লেখাগুলি আছে এগুলো মনে হচ্ছে যে হরিজন্টালও সেন্টার আছে, ভার্টিক্যালও সেন্টার আছে, আর এগুলোতে এমনিতেই আছে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে। তার মানে কি, আমার সবগুলি লেখাকেই
হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে নিতে হবে। যেহেতু এটা সবগুলি লেখাকে নিতে হবে তার মানে আমার সুবিধা হয়েছে, পুরো টাকা সিলেক্ট করেই একবারে করে নিতে পারবো। যদি এমন হতো যে এ পর্যন্ত যেগুলো আছে এই আমাদের এই যে এই মেনু পর্যন্ত এগুলি আছে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে, কিন্তু এগুলি আছে সব লেফটে বা রাইটে, তাহলে আমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে এই পর্যন্ত একবার সিলেক্ট করে মাঝখানে এগুলিকে আলাদা আলাদাভাবে ধরে 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 নিতে হতো। এখন যেহেতু আমাদের সবগুলো দেখা যাচ্ছে একসাথে আছে, পুরো টাকা সিলেক্ট করব। এখান থেকে ধরে নিয়ে এই যে পুরো টাকা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে আমার যেহেতু হরিজন্টালি আছে, হরিজন্টালি আমি এটাকে সেন্টার করে দিলাম, পাশাপাশি এটাকেও আমি ভার্টিক্যালি সেন্টারে করে দিলাম, চলে আসছে। এখানে আপনি আউটপুটটা দেখতে পাচ্ছেন, আমাদের সবগুলি হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে। এখন এই খালি ঘর যেহেতু আমরা সিলেক্ট করছি, এই খালি ঘরগুলিও হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে অটোমেটিক্যালি। আমাদের ডিজাইনটা শেষ আপাতত। এখন আমাদের এখানে কিছু লেখা আছে, কি স্টুডেন্ট নেম লিখে দিচ্ছি কি VWX Y Z। আমরা এগুলি কী করতে হবে, লিখে নিতে হবে না? ভি লিখলাম, ডব্লিউ লিখলাম, এক্স লিখলাম, ওয়াই লিখলাম, যে আর জেড লিখলাম। VWX Y Z সবগুলি লেখা হয়ে গেছে। এরপরে আমাদের কি আছে, কিছু মার্কস দেওয়া আছে, মার্কসগুলি আমাদের দেখে দেখে লিখে নিতে হবে, কারণ আমাদের মার্কস নিয়ে কোনো নাই, দেখেন কন্ডিশন নাই, মার্কসের জন্য কোনো কন্ডিশন আছে? মার্কস আমাদের যেভাবে আছে সেভাবে লিখে নিতে হবে, মার্কসগুলি বাদ ব্যতীত অন্যগুলি নিয়ে আমাদের কন্ডিশন আছে। 75, 35, 16 তুলে নেবেন এগুলি, কি জানি ভুলে গেছি, 35, 16, 55, 99। এরপর যে মার্কসটা আছে আইসিটির মার্কসটা আমরা তুলে নিই, 78 ABS। এখানে দেখেন আমাদের যে কন্ডিশন আমরা দেখাইছিলাম ফার্স্টেই, ABS থাকলে আমাদের কি আসবে, অ্যাবসেন্ট আসবে। 78 ABS। এরপরে আমাদের বাংলার যে মার্কসটা আছে 43, 81, 60। আমাদের মার্কসগুলো তুলে নিয়েছি, মানে এ পর্যন্ত কী করতে হবে, আমরা আমরা নিজেদের মতো করে বসা নিলাম। এখন আমাদের কী করতে হবে, স্টুডেন্ট আইডিটা বসাতে হবে। সবাই মনোযোগ দেন। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট আইডির কিছু রুলস আছে, সেই রুলস মোতাবেক আমাদের বসাতে হবে। আমাদের স্টুডেন্ট আইডির জন্য বলতেছি কি অ্যাপ্লাই ভ্যালিডেশন, মানে ভ্যালিডেশন দিতে হবে। পাশাপাশি কী হচ্ছে, ইউনিক ভ্যালু ফর ইচ স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের জন্য আমাদের ভ্যালুটা কী হবে, ইউনিক ভ্যালু হবে। পাশাপাশি বলছে কনসিডার 6 ডিজিট স্টুডেন্ট আইডি, মানে 6টা আইডি, 6টা ডিজিট বসাতে হবে আইডির মধ্যে। হোয়ার ফার্স্ট ওর লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার এস, এস দিয়ে শুরু হবে, মানে ক্যাপিটাল এস, এস দিয়ে শুরু হবে, এবং রেস্ট অফ 5 ডিজিট আর নিউমেরিক টাইপ। তার মানে আমাদের কন্ডিশন কটা ফিল আপ করতে হবে, দেখেন তো, 6টা ডিজিট হতে হবে। লেফটের যেটা আছে সেটা আমাদের এস দিয়ে শুরু হবে, তারপর আমাদের এটা ইউনিক হতে হবে, এবং রাইটের যেগুলি আছে সেগুলি 5টা নিউমেরিক হতে হবে, আমাদের 4টা কন্ডিশন বসবে। তো আমরা একের অধিক কন্ডিশন যখন ফিল আপ করবো তখন কোন সূত্র ইউজ করি, ওর ইউজ করি। আমরা একের অধিক যখন একটার সাথে একটা সম্পর্কিত আছে, যে আমাদের এমন না যে 6 ডিজিট হইলে চলবে, এস না হলে সমস্যা নাই, তখন আমরা অর্ডার করতাম। আমাদের এন্ডের যে ফাংশনটা আছে সেটা বসাতে হবে। আমরা চলে আসি এখানে, আমাদের কী করতে হবে, এই সেলগুলিকে সিলেক্ট করে আমার ডাটা ভ্যালিডেশনে আসতে হবে। ডাটা ভ্যালিডেশনে এসে তারপর এখান থেকে কাস্টম দিয়ে এখানে আমাদের ফর্মুলাটা বসাতে হবে। কিন্তু আমরা প্রথমে বলছি আমরা এই কাজটা ফার্স্টের দিকে করব না, আমরা এখানে একটা খসড়া করে নেব, খসড়া করে নিয়ে সেখান থেকে সূত্রটা নিয়ে এই ভ্যালিডেশনে বসাই দেবো, যেন আমাদের এটা বুঝতে সুবিধা হয়। এখন ধরেন আইডি আমি একটা লিখে নিলাম, কারণ আমার এখানে যে খসড়াটা করবো এটা ট্রু না ফলস আমি বোঝার জন্য একটা আইডি লিখে নিতে হবে না। আমি একটা আইডি লিখে নিলাম, S10001 মেবি হয়েছে।
S10001, ঠিক আছে। এখন এটাকে আমার মনোযোগ দিবেন, আমি আবার বলতেছি সবাই মনোযোগ দেন, কেউ কিবোর্ডে করবেন না। এখন এই সংখ্যাটাকে আমার কি করতে হবে, আমি এই জায়গায় আসলাম, এসে একটা ইকুয়াল টু দিলাম, লিখলাম এন ডি, এন সূত্রটা বসালাম। সূত্র বসানোর পর আমাদের ফার্স্টের কি লাগবে, লেফটে একটা এস লাগবে নাকি, লেফটের এসটা আমাদেরকে আমি লেফট বসা দিলাম, এন্টার পরে আসে ফার্স্টে লেফটে এসে বলে দিলাম কি, এই যে সেলটা আছে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এই সিলেক্ট লেখা এখানে দেখেন লেফটের উপরে কি আছে, একটা আছে টেক্সট, এখন নাম্বার অফ ক্যারেক্টার্স, আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম। সূত্রটা বোঝার চেষ্টা করেন, লেফটের মধ্যে টেক্সট প্রথম, টেক্সটটা দিলাম আমি এই টেক্সট নাকি, যে টেক্সটটা আছে এই পুরো টেক্সটটা আমি দিয়ে দিলাম F5, F5 দেওয়ার পরে আমাদের সূত্রে কি আছে, কমা আছে, দিলাম কমা, দেওয়ার পর বলছে নাম্বার অফ ক্যারেক্টার্স, কয়টা ক্যারেক্টার হবে লেফট থেকে, কেন 5টা হবে, লেফট থেকে একটা ক্যারেক্টার বলছে এস হওয়ার জন্য, এখানে কি 5টা এস আছে, লেফট থেকে বলছে আমার একটা ক্যারেক্টার, লেফট মোস্ট মানে প্রশ্নটা বোঝেন, একটা হবে এস, একটা, তার জন্য আমাদের ক্যারেক্টার বলে দেবো না 1, বলে দিলাম। বলে দেওয়ার পরে দেখেন আমাদের ক্যারেক্টার যেহেতু শেষ, আমাদের এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তো এটা এটা কি হবে, এটা আমাদের কি হবে, প্রথম ক্যারেক্টারটা কি হবে, এস হবে, বুঝছেন, এটা যেটা আছে এটা আমার কি হয়ে যাবে, প্রথম সংখ্যাটা আমাদের এস হয়ে যাবে, দিলাম। দেওয়ার পরে এরপরে আসলাম লেফটের উপরে, আমাদের কি প্রয়োজন, লেন্থ প্রয়োজন না, লেন্থ, লেন্থ কোনটার হবে, এটা হবে না, লেন্থ এটা, ইকুয়াল টু কত হবে 6, আমার লজিক্যাল টু শেষ। এরপরে কি হবে, আমাদের 6টা ক্যারেক্টার হয়ে গেল, প্রথম ক্যারেক্টার লেফট মোস্ট যেটা আছে এস হয়ে গেল। এরপরে আমাদের কি হবে, আমাদের দেখতে হবে যে এটা রাইটে আমাদের ভ্যালু আছে কিনা, এটার জন্য আমাদের কোন এটা লাগে, ইজ নাম্বার। আরে কি হলো কিবোর্ডে, দাঁড়ান তো 1 মিনিট, এন ইউ, এই নাম্বার চলে আসছে দেখছেন, এই নাম্বারের ক্ষেত্রে ভ্যালু দিতে হবে, ভ্যালু দিতে হবে না, লেখা দিলাম ভ্যালু, ভ্যালুর পরে আমাদের কি থাকতে হবে, এটা আমরা কি চাচ্ছি, লেফটেরটা আমার হয়ে গেছে, বলতেছে রাইট মোস্ট মানে লাস্ট রাইটে যেগুলি আছে এগুলি নাম্বার কিনা, দিয়ে দিলাম রাইট। রাইটের ক্ষেত্রে এসে বলতেছি কি, প্রথম হচ্ছে টেক্সট, আমাকে সিলেক্ট করতে হবে কোনটা, এই যে এইটা। এরপরে বলছে নাম্বার অফ ক্যারেক্টার্স, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কমা দিলাম, কমা দেওয়ার পর আমার কয়টা ক্যারেক্টার হবে, বুঝতে পারছেন, কে কে বুঝেন না সেটা বলেন। আমাদের লাস্টের যে ইয়েটা আছে সংখ্যাটা হতে হবে কয়টা, 5টা, 5টার পর আমি এটাকে এন্টার দিলাম, এন্টার দেওয়ার বলছে আমাদের এটা কারেক্ট করার জন্য, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, ইয়েস, আমাদের কি আছে এটা, তার মানে কি আমাদের এই সংখ্যাটা কি আছে, ট্রু আছে, এটা ঠিক আছে, এই সূত্রটা ঠিক আছে। এখন যদি আমি এটাকে একটা বাড়ায়া দেওয়ার চেষ্টা করি, 1-এর পরে মনে করেন একটা 7 দিয়ে দিলাম এন্টার, কি আসছে, এটা ফল চলে আসছে। বা এটাকে যদি আমরা এখান থেকে ঠিক আছে, ফল আছে মানে কি আমাদের ভ্যালিডিটি ঠিক আছে। এতটুকু করতে পারবেন না, এই সূত্রটা ফেলে এতটুকু কাজ করেন, এরপর আমরা ভ্যালিডিটিতে বসাবো। আপনারা এই সূত্রটা ফেলে এই সূত্রটা কাজটা করেন দ্রুত।
এতটুকু সবার প্র্যাকটিস হয়েছে? যদি হয়ে থাকে দেখেন আরেকটা জিনিস দেখেন, আমার ওখানে কিবোর্ড মিস্টেকের কারণে এই জায়গায় আমাদের ইয়া চলে আসছিল, কমা চলে আসছিল। এটা কিন্তু কমা হবে না, এটা কি হবে, ইকুয়াল হবে। কমা দিলে কি হবে, যে এই আমাদের অ্যাসটা যেটা আছে এটা সঠিকভাবে কাজ করবে না। আপনাদের অনেকেই এটা আগের ইয়া দেখে দেখে আপনি কমা দিয়েছিলেন, কমা হবে না। এটা হচ্ছে কি আমাদের A5, আবার বোঝার চেষ্টা করেন, আবার একটু বুঝিয়ে দিই সূত্রটা। আমাদের এন্ড এন্ড দেবো কেন, আমরা এন্ড ফাংশনটা কেন ইউজ করবো, কারণ হচ্ছে আমাদের কয়েকটা একাধিক একাধিক কন্ডিশন আমরা ফিল আপ করবো একটার ভিতরে, এই জন্য আমরা এন্ড দিলাম। এন্ড দেওয়ার পরে আমাদের কোশ্চেনে বলা ছিল লেফট মোস্ট সাইড, মানে একবারে বামে, সবার বামে আমাদের কি থাকবে, সবাই মনোযোগ দেন, সবার বামে আমার কি থাকবে, একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে এস। এই জন্য আমি এটাকে লেফট ধরে নিলাম, মানে লেফট মানে সবার বামে। লেফটের ক্ষেত্রে বললাম যে কে, A5 মানে এই সেলটাকে, আমি শুধু এই সেলটাকে করতেছি, এই জন্য এই সেলটাকে বলে দিলাম কি A5। A5 দেওয়ার পরে বলে দিচ্ছি এখন আমার কয়টা সংখ্যা লাগবে। এই দেখেন লেফটের পরে আমার চলে আসছে টেক্সটে আমি A5 দিলাম, দেওয়ার পরে আসছে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার, মানে কয়টা ক্যারেক্টার আমার লাগবে। আমি বলে দিলাম কি একটা ক্যারেক্টার, মানে আমাকে বলে দিয়েছিল যে একটা ক্যারেক্টার, মানে লেফটের একটা ক্যারেক্টার আমার এস হবে। এটা সমান সমান, আমি দেখেন এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এদের সমান দিতে হবে, মানে কি এটা কন্ডিশন, এটা সমান আমার এস হতে হবে। বুঝতে পারছেন, এই জন্য এটা এখানে ইকুয়াল হবে, ইকুয়াল টু এটা হবে এস। এস দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের আরেকটা কন্ডিশন আছে কি, এটা লেন্থ হতে হবে কয়টা, 6টা ডিজিটের। এই জন্য বলতাম LEN, লজিক্যাল টু, এটা LEN A5 ইকুয়াল টু কী বলে দিলাম, এই যে 6 বলে দিলাম। এরপর আমি বলে দিলাম, আবার বলছে যে এই লেফটেরটা বাদে বাকিগুলি আমাদের কি হবে, আমাদের বাকিগুলি নিউমেরিক নাম্বার হতে হবে। বাকিগুলি মানে কি রাইটেরগুলি। এর জন্য আমরা এটাকে নাম্বার কি না এটা চেক করার জন্য আমাদের ফাংশনটা কি ইজ নাম্বার দিলাম। ইজ নাম্বারের ভিতরে যেহেতু আমাদের রাইটের দিকে লিখতে হবে, সেজন্য আমার এখানে ভ্যালু লিখতে হবে, লিখে দিলাম ভ্যালু। কারণ ইজ নাম্বারের পরে আসতে পরে দেখেন এখানে ইজ নাম্বার যখন লিখলাম, লেখার পরে এখানে চলে আসছে কি ভ্যালু, এই যে এই নাম্বারের পরে ভ্যালু, আমি ভ্যালুটাই লিখে দিলাম, কেন আমার রাইটটা লিখতে হবে। এরপরে ভ্যালুর পরে আমি লিখলাম কি রাইটের মধ্যে লিখছি কি যে টেক্সট, ভ্যালুতে টেক্সট লিখলাম। টেক্সট লেখার পরে বলে দিলাম কাকে, আমি যেহেতু এটাকে কাজ করতেছি, শুধু একটাকে নিয়ে কাজ করতেছি না আমি, এই জন্য এই A5টাকে বলে দিলাম যে A5 এর ভিতরে এই যে টেক্সট বলে দিলাম A5 এর ভিতরে আমার কয়টা লাগবে, যে নাম্বার অফ ক্যারেক্টার্স। এটা যেমন ছিল আমাদের লেফটের মধ্যে নাম্বার অফ ক্যারেক্টার ছিল কি 1, লেফটের ক্ষেত্রে নাম্বার অফ ক্যারেক্টার ছিল কয়টা, একটা, আর রাইটের ক্ষেত্রে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা, 5টা। তার মানে কি এই 5টা আমার কি হতে হবে, ইজ নাম্বার হতে হবে। এবার বুঝতে পারছেন, কথা বলেন না, এদিকে দেখেন, এবার বুঝতে পারছেন সূত্রটা, এবার বুঝেন নাই কে, এটা বলেন। এরপরে সূত্রটা বুঝেন নাই কে, আমি আবার বলতেছি, কারণ এখানে সবার মাথায় এক না, প্রথমে বলছি, কেউ নয় বুঝতে পারেন সহজে, এই জন্য আবার বুঝাইছি, এখন দ্বিতীয়বার বুঝাইলাম। এটা আমি এটাকে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার ট্রু চলে আসছে। এখন কি করতে হবে, আমার সবগুলির জন্য বসাতে হবে নাকি, সবগুলির জন্য বসানোর জন্য আমার ডাটা ভ্যালিডেশন লাগবে না। আমি এটাকে কপি করলাম, Ctrl+C সিলেক্ট করলাম এবং কপি করে নিলাম। কপি করে নিয়ে তারপর আমি এখান থেকে প্রয়োজনে মনে করি এটা উঠাই দিলাম। এখন দেন ফলস চলে আসছে, কেন চলে আসছে, কারণ এখানে কোনো ভ্যালু নাই। আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম, কারণ সব লাগবে না। এই যে এটাতে প্রথম সিলেক্ট করবেন, এটাতে সিলেক্ট করবেন 5-এর মধ্যে, এখান থেকে টান দিবেন, টান দিয়ে পুরোটাকে সিলেক্ট করবেন। এটা কিন্তু এই যে সাইডে প্লাসের মধ্যে আয় না, প্লাসের মধ্যে আমরা কখন আনবো, যখন একটা ভ্যালু বসায় ফেলবো, এই ভ্যালুটাকে যখন আমি কপি করতে যাব, তখন আমি এখানে প্লাসে আনবো। কিন্তু এটা কী করতে হবে, এখানে ধরে পুরোটাকে সিলেক্ট করবেন, করার পরে চলে আসবো কোথায়, আমাদের ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন থেকে এখানে কাস্টমে ক্লিক করলাম। এখানে এসে ফর্মুলাটাকে Ctrl+V ফর্মুলাটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে কী করলাম, ওকেতে ক্লিক করলাম। এই দেখেন সবগুলো ফর্মুলা বসে গেছে। এখানে এসে এবার লেখেন 10001, এটা ছিল না, বসালাম, আমাদের হয়ে গেল। আবার দিলাম S10002, এটা আমার নিয়ে নিয়েছি। কিন্তু এর পরবর্তীতে যখন আমি এটাকে আবার দেওয়ার চেষ্টা করব, দেখি আমি এখানে দিলাম S10002, ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমাদের তো ইয়া শেষ হয় নাই, আমাদের ডুপ্লিকেট ভ্যালু তো চেঞ্জ করি নেই, এটা বলবেন না। আপনাদেরকে দেখাতে দিতেছি আমাদের ডুপ্লিকেট ভ্যালু নিয়ে নিতেছি, কেন আমি ডুপ্লিকেট ভ্যালুকে চেঞ্জ করছি, এই সূত্রটাতে আসেন। আসার পর দেখেন তো আমার ডুপ্লিকেট ভ্যালুর জন্য দিছি না, আমার ডুপ্লিকেট ভ্যালু ছিল না কাউন্ট ইফ, আমাদের ডুপ্লিকেট ভ্যালু আছে না, আমাদের ডুপ্লিকেট ভ্যালু তো আমরা দেই নেই, আমাদের সূত্র তো আরেকটা বাকি আছে কন্ডিশন এন্ডের মধ্যে।
আমি শুধু বলে যাচ্ছি, আমি এটা দেখতেছি না। দেখেন এখানে বলছিল কি ইউনিক বলে বলছিল না, আমার ইউনিক বলেটা করা হয় নাই, আমার 6 ডিজিট করা হয়েছে, লেফট মুভ করা হয়েছে, রাইট মুভ করা হয়েছে, কিন্তু পাশে আমাদের আছে কি একটা ইউনিক ভ্যালু আছে। ইউনিক ভ্যালুটা আমাদের কি দিয়ে করতে হয়? কাউন্ট ইফ দিয়ে। সাথে আমাদের সূত্রটার মধ্যে কি করতে হবে? আরেকটা পরিবর্তন আছে। দাঁড়ান, তাহলে আমি এটাকে কি করি, আবার এই পুরোটাকে ধরলাম, ধরে এই ভ্যালুতে আসলাম, আসার পরে এখান থেকে ক্লিয়ার অল দিয়ে ওকে দিয়ে দিলাম। তার মানে কি আমাদের এই ভ্যালু এখন একটা কাজ করবে না। এটাকে ধরলাম, আমার এটা এখন ট্রু দেখাচ্ছে। এই ভ্যালুর মধ্যে আমাদের কিছু পরিবর্তন করতে হবে না? এখানে দেখেন কি করতে হবে, আমাদের যখন এন্ড দিয়েছি, লেফট দিয়ে এস দিলাম, লেন দিয়ে 6 দিলাম, ইজ নাম্বার দিলাম, বা আপনারা এটার মাঝখানে দিতে পারেন, পাশে এসো কি করতে পারেন, দিতে পারেন কি আমাদের ইজ নাম্বার পরে ভ্যালু দিছি, আমাদের 2টা ক্যারেক্টার গেছে, এই 2টার পরে এসে এখানে দিতে পারেন, এখানে এসে দিতে পারেন কমা দিয়ে। আর এখানে দিতে না চান আপনি এই জায়গা দিতে পারেন 6 এর পরে। এখানে যখন চলে আসছি না, চলে আসার পরে এখানে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে দিলাম কাউন্টিভ। কাউন্টিভে আমাকে কী চাচ্ছে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, রেকর্ড হচ্ছে ক্লাস, রেকর্ড হচ্ছে। আমাদের এই কাউন্টিভের মধ্যে এসে বলে দিতে হবে না যে এই ফুল সিরিয়ালের মধ্যে থেকে আমাদের ভ্যালু কী হবে, একটাই হবে। তার মানে কি এখানে কাউন্টিভের পরে আসছে কি আমার রেঞ্জ। রেঞ্জ কী করতে হবে, পুরো আমি কতটুকু রেঞ্জ চাই, আমি চাচ্ছি না এই পুরো রেঞ্জটুকু, এই পুরো রেঞ্জটুকু দিলাম, রেঞ্জ চলে আসলো। রেঞ্জ চলে আসার পর এটাকে আমার কী করতে হবে, লক করে দিতে হবে না? আমি দিলাম F4, F4 দিয়ে এটাকে আমি লক করে দিলাম। এই রেঞ্জের পর আমার কী চাইছে, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কী হবে বলেন, দিলাম আমি কমা, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া 1 হবে কেমনি, ক্যাম্পটেন হবে আমার এটার সাথে মিলে আমার একটা হবে, সিঙ্গেল হবে, 1 হবে। আমি এটাকে কী করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, মানে কি F5, ক্রাইটেরিয়া এটা। এটার পরে এসে আমি কী করতে হবে, আমাদের ইয়াতে দিতে হবে না এই পুরোটা। এটার পরে কী করতে হবে, ইকুয়াল দিয়ে 1 দিয়ে দিতে হবে, 1 দিয়ে এখানে একটা কমা দিয়ে দিতে হবে। কেন কমা দিতে হবে, পরে আমার আরেকটা সূত্র আছে, এই তো লজিক্যাল 4 আছে এরপরে। এটাকে দিয়ে যখন আমি ইন্টার দেব, এবার আমার সূত্রটা ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা এটা দেই নাই, কাউন্টেরটা দিতে আমি ভুলে গেছিলাম, মানে কি ওই যে ইউনিক ভ্যালুটা যেটা আছে এটা আমি করি নাই। আমি শুধু আপনাদেরকে যে শর্ট করে লেন্থ আর লেফট এবং রাইটটা বোঝাতে গিয়ে আমার মাথা শুধু এটাই ছিল যে আপনাকে লেফট এবং রাইটটা বোঝাবো, এতটুকু মাথা নিয়ে করে সেই জন্য কাউন্টিভটা করি নাই। আপনারা কাউন্টিভটা করে নিন। কাউন্টিভটার সাথে দ্রুত করে নিন। যদি সবার এটা হয়ে থাকে তাহলে দেখেন, আমরা এটা দিতে ভুলে গিয়েছিলাম, মানে আমরা একটা কন্ডিশন দিতে ভুলে গেছিলাম, এই কন্ডিশনটা এখন আবার দিয়ে নিলাম, এমনকি আপনারাও বোঝাই দিলাম, করতে পারলেন। এরপরে আমি কী করবো, এই কন্ডিশনটাকে কপি করতে হবে না, কারণ আমার ভ্যালিডেশন করতে হবে ডাটা। এটাকে কন্ট্রোল সি দিলাম, এটাকে পুরোটাকে কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে যাওয়ার পরে আমি এ সেল থেকে নিয়ে পুরো সেলটাকে সিলেক্ট করতে হবে নাকি, কারণ সবগুলির মধ্যে দিতে যাচ্ছি ভ্যালিডেশনটা। এই কথা বলেন না, দেখেন এই সবগুলির মধ্যে আমি ভ্যালিডেশনটা দিতে যাচ্ছি। আমি এটাকে কপি করে নিলাম, তারপরে এখন ডাটাতে চলে আসলাম, ডাটা ভ্যালিডেশন। এখানে এসে বলে দেবো কি কাস্টম, কাস্টম দেওয়ার পর এখানে দিলাম কি ফর্মুলাটা, কন্ট্রোল ভি, এরপরে দিলাম কি এটাকে ওকে। এখন আমার পুরোটার মধ্যে ফর্মুলাটা পড়ে গেছে। এটা কিন্তু আমরা একটু আগেও এটা দিয়ে ফেলছিলাম। আমি এটা বুঝছি কীভাবে, আমার যে সূত্রটা ভুল হয়েছে মানে আমারটা যে কাজ করতেছে না ঠিকঠাক মতো, আমি যে ভুলে গেছি একটা কন্ডিশন দিতে, এটা আমি কীভাবে বুঝছি, এখানে আসা যখন আমি ভ্যালিডিটিটা চেক করতেছিলাম, চেক করতে গিয়ে দেখা গেছি, চেক করতে গিয়ে দেখি আমার উল্টা পাল্টা কাজ করতেছে। তার মানে কি এটা ডাবল ভ্যালু কাজ করতেছে, তার মানে কি আমার এটা ঠিকঠাক মতো হয় নাই। তখনই আমি এখান থেকে আবার সূত্রতে গেলাম, সূত্রতে গিয়ে দেখলাম যে না, আমার সূত্র ভুল আছে। সো যেহেতু আমরা কারেকশন করে নিয়েছি, এখন আমরা ট্রাই করি। আমাদের এটা S10001, এটা ঠিক আছে। সেকেন্ড সেলের মধ্যে আমি সেটা দিতে যাচ্ছি, S10001 দেওয়া, এটা এন্টার দিলাম। দেখেন আমারটা কি আসছে, তার মানে কি এখন আমার ইউনিক ভ্যালু নিতেছে, আমার সেম ভ্যালু নিচ্ছে না, নিচ্ছে না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। দেখেন কীভাবে চেক করবেন, একটা আমি সেম ভ্যালু দিয়ে দেখলাম চেক হয় কি না, দেখলাম যে আমারটা নিচ্ছে না, তার মানে ঠিক আছে, সেম ভ্যালু কাজ করেন। এবার দেখবো কি লেন্থ,
আমি আবার এটাকে এস 10001 এ পর্যন্ত আমার কি আছে 6টা লেন্থ ঠিক আছে। এরপর আমি একটা বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে এন্টার দিলাম। এখন কি নিচ্ছে না, তার মানে কি আমার কাউন্টিফ মানে কি ইউনিক ভ্যালু এটাও কাজ করতেছে, আমাদের লেন্থটাও কাজ করতেছে। এবার দেখবো হচ্ছে গিয়া লেফটের ক্ষেত্রে কাজ করতেছে না, লেফটে আমি বলতেছি এস দিব, এস ছাড়া অন্য কিছু দিয়ে দেখি নাকি। কারণ দেখেন আমি যখন এস দিব 100 এবার 2 দিব, তার মানে আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, এই তো। কিন্তু আমি এটাকে এস এর পরিবর্তে অন্য কিছু দিয়ে দেখি নাকি। এস দিলাম না, আমি এটাকে দিয়ে দিলাম কিউ দিয়ে আমি এটাকে এন্টার দিলাম, দেখো তো নিচ্ছে না। তার মানে কি আমাদের লেফটের এস ক্যারেক্টারটা লাগবে, এটাও আমাদের কাজ করতেছে, ক্যান্সেল। আরেকটা বাকি আছে আমাদের রাইটের ক্ষেত্রে আমি বলতেছিলাম নাম্বার হতে হবে। হ্যাঁ, এখন নাম্বার না দিয়ে আমি যদি এখন এস এর জায়গায় যদি আমি এখন আর দিয়ে দিই, এটাকে আমার নিউমেরিক ভ্যালু হইলো, বলা ছিল রাইটের ক্ষেত্রে আমার নিউমেরিক ভ্যালু হবে, এটাকে দিয়ে আমি এটা দিলাম, ঠিক আছে না। আমার 4টা কন্ডিশন কাজ করতেছে। আমি তো 4টা কন্ডিশনকে আমি এখানে চেক করলাম, চেক করে দেখলাম আমারটা 4টা কন্ডিশনে কাজ করতেছে। এভাবে আমি যখন ওই সময়ও আমি একটা কন্ডিশন দেই নাই, আমি এটা করতে গিয়া দেখি একটা কন্ডিশন কাজ করতেছে না, মানে কি ইউনিক ভ্যালুটা কাজ করতেছে না, তাই আমি আবার ইউনিক ভ্যালুটা দিয়ে আসলাম। আপনারা যখন কাজ করার ক্ষেত্রে যখন দেখবেন যে আপনার এই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে না, মানে এটা ভ্যালিডিটিটা কাজ করতেছে না, তার মানে কি ওটাতে হয়তো সূত্রে ভুল আছে, নতুবা আপনার সূত্রটা লেখেন নাই। এটা আমাদের ভুল হয়ে ভালোই হলো নাকি, বোঝা গেল যে আমাদের ভুলও হতে পারে। তারপর আমরা কি এটাকে টান দিয়ে ফিল আপ করে নিলাম। এখন দেখেন তো আমার আর কোনো সমস্যা আছে নাই, আর আমি তো চেক করে দেখালামই 4টা কন্ডিশনই আমার ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন কি এটার প্রয়োজন আছে আমার, এই ট্রুটা এটার প্রয়োজন আছে না, তখন এসে আপনি এটাকে কী করবেন, এখান থেকে তুলে ফেলে দেবেন, শেষ। এই দেখেন এখন আর নাই, আমার একটা খসড়া ছিল, আমি খসড়া তুলে দিছি, কারণ এখন তো আমার কোনো খসড়ার প্রয়োজন নাই, আমার তো কাজ করতেছি ঠিকঠাক মতে।